আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, শতাধিক আনসার কারাগারে। সচিবালয়ে নাশকতার মামলায় শতাধিক আনসার সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এছাড়াও বাকিদের আদেশ পরে দেয়া হবে। এর আগে সোমবার ২৬ আগস্ট দুপুরে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে তোলা হয়। জানা গেছে, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় ৪,১১৪ জন আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ১১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং বাকি সদস্যদের অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এরপর জানিয়ে দিব, সচিবালয় আনসার কাণ্ড যা জানালেন প্রত্যক্ষদর্শীরা। বাংলাদেশ সচিবালয়ের সামনে এবং ভেতরে দীর্ঘ সময় ধরে অবস্থান করে আনসার বাহিনীর সদস্যরা। এ সময় তারা কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে সচিবালয়ে এবং প্রথমে শিক্ষার্থীদের মারধর এবং পরে সেনাবাহিনী সহ উভয় পক্ষের মধ্যে ধা পাল্টাধার ঘটনা ঘটে এবং এ ব্যাপারে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে আনসার সদস্যরা। সদ্য দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার এখনও তাদের কাজকর্ম ঠিকভাবে গুছিয়ে উঠতে পারেনি। এর মধ্যে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ১১টি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এর ভিতর আবার একজন আসছে এক একটি দাবি নিয়ে। জানিয়ে দিব, আনসারদের কথা কাজের ধরনই প্রকাশ করছিল তাদের উদ্দেশ্য ভিন্ন, অভিযোগ করলেন আন্দোলনের সমন্বয়ক সাজিস আলম। এবারে জানাবো, হাসনাত আবদুল্লাহ সর্বশেষ অবস্থা জানালেন ঢামেক পরিচালক। রাজধানীর সচিবালয়ে আনসার ছাত্র সংঘর্ষে আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে কেবিনে দেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আর সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি বলেছেন, হাসনাত আবদুল্লাহ এখন একটু ভালো আছে, তবে তার ট্রিটমেন্ট চলছে। এবারে জানাবো, ফ্যাসিবাদ সরকারের কর্মকর্তাদের দ্রুত অপসারণ করতে হবে বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং সর্বশেষ জানিয়ে দিব, ভয়াবহ সংবাদ, ভারতের ত্রিপুরা রাজ্য সহ ভারতের ৯টি রাজ্যে রেড অ্যালার্ট জারি। ভারী বৃষ্টির আশঙ্কা। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় ভারতের বিভিন্ন রাজ্যে রেড অ্যালার্ট জারি করেছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর IMD। এই তালিকায় নাম রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যেরও। সীমান্তবর্তী এই ভারতীয় রাজ্যটিতে সাম্প্রতিক রেকর্ড পরিমাণ বৃষ্টি এবং পানি বৃদ্ধি পাওয়ার কারণে ভারত তার সীমান্তবর্তী দেশ বাংলাদেশের পাশের সাইডে সুইচ গেটগুলো খুলে দেয়, বাঁধের মুখ খুলে দেয়। বাংলাদেশে ব্যাপক আকারে বন্যা সৃষ্টি হয়েছে। এ পর্যন্ত বন্যায় বাংলাদেশের ৫০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রিয় দর্শক, আবার যদি নতুন করে ভারতে বৃষ্টিপাত হয় তাহলে আবারও বাংলাদেশে তারা পানি ছেড়ে দিবে। তখন বাংলাদেশে আবার নতুন করে বন্যা সৃষ্টি হওয়ার লক্ষণ দেখা দিয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, এই সংবাদটি আপনি কোন স্থান থেকে দেখছেন এবং শুনছেন। শতাধিক আনসার কারাগারে। সচিবালয়ে নাশকতার মামলায় শতাধিক আনসার সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এছাড়াও বাকিদের আদেশ পরে দেয়া হবে। এর আগে সোমবার ২৬ আগস্ট দুপুরে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে তোলা হয়। জানা গেছে, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় ৪,১১৪ জন আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা করা হয়। এর মধ্যে ১১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। পল্টন থানার উপপরিদর্শক সাজার হোসেন ভূঁইয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। উল্লেখ্য, নিজেদের চাকরি জাতীয়করণের দাবি আদায়ে রোববার ২৫ আগস্ট প্রায় ১০,০০০ আনসার সদস্য সচিবালয় ঘেরাও করে এবং অন্তর্বর্তী সরকারের ৭ জন উপদেষ্টা সহ সচিবালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিম্মি করে রাখে। উত্তেজিত আনসার সদস্যরা শান্ত করার জন্য বিকেলে আনসার এবং ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সচিবালয়ে আসেন। এরপর আন্দোলনরত আনসার সদস্যদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন তিনি। কিন্তু এরপরও কিছু উত্তেজিত আনসার সদস্যরা সচিবালয়
ঘেরাও করে। তারপর সেখানে উপদেষ্টার 7 জন সদস্য এবং সচিবদের জিম্মি করে তারা নানা রকম স্লোগান দিতে থাকে এবং 3 নম্বর সচিবালয়ের গেট ভেঙে ভিতরে প্রবেশ করে বিশৃঙ্খল কর্মকাণ্ড শুরু করে। এ সময় সেনাবাহিনীর সদস্যরা এবং ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এলে 6 জন সেনা সদস্যকে তারা এলোপাতাড়ি পেটাতে থাকে এবং অন্তত 40 জন শিক্ষার্থীকে তারা হামলার শিকার করে এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে তারপর অনেক শিক্ষার্থী আসার পর আনসার সদস্যরা ভয়ে পালিয়ে যায়। তখন সেখান থেকে প্রায় 100 জনের উপরে আনসার সদস্যদের গ্রেপ্তার করা হয়। সচিবালয়ে আনসার কাণ্ড যা জানালেন প্রত্যক্ষদর্শী এবং আনসার সূত্র। বাংলাদেশ সচিবালয়ের সামনে এবং ভেতরে দীর্ঘ সময় ধরে অবস্থান করে আনসার বাহিনী কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করা এবং প্রথমে শিক্ষার্থীদের মারধর এবং পরে উভয় পক্ষের মধ্যে ধা পাল্টা ধার ঘটনা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। সদ্য দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার এখনও তাদের কাজকর্ম ঠিকভাবে গুছিয়ে উঠতে পারেনি। এরই মতো তারা নানা রকম ঝামেলা শুরু করেছে। এ অবস্থায় সরকার এবং দেশবাসী যখন বন্যা মোকাবিলায় ব্যস্ত, তখন দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় অবরুদ্ধ করে আন্দোলন করায় আনসার বাহিনীর উপর ক্ষুব্ধ হয়েছে গোটা দেশবাসী। বিশেষ করে রোববার বিকালের মধ্যেই যখন তাদের অধিকাংশ দাবি মেনে নেওয়া হয়, তখন আর আন্দোলনের যৌক্তিকতা থাকে না। কিন্তু তারপরও আন্দোলন চালিয়ে যাওয়া এবং এক পর্যায়ে শিক্ষার্থী এবং সেনা সদস্যদের উপর হামলা চালানোয় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এমনকি অনেক বাহিনীর বিলুপ্তি দাবি করেছে। আবার কেউ কেউ বলছে সম্প্রতি বিদায় নেওয়া 16 বছরের স্বৈরশাসকের দোসর হয়ে তারা কাজ করছে। জানা যায় গতকাল শিক্ষার্থীদের উপর আনসার সদস্যদের হামলা এবং পরবর্তীতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সাংবাদিক, সেনাবাহিনী ও শিক্ষার্থী মিলে অন্তত 40 জন আহত হয়েছে। এদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সাজিশ আলমও রয়েছেন। এদিকে শিক্ষার্থীদের উপর গুলি চালানোর অভিযোগ উঠেছে আনসার সদস্যদের বিরুদ্ধে। এদিন সরকারের অন্যান্য দাবি মেনে নিলেও চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে অনড় থাকেন তারা। শেষ পর্যন্ত রাতে তাদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ ঘটে শিক্ষার্থীদের। আনসারদের কথা কাজের প্রকাশ করছিল, তাদের উদ্দেশ্য ছিল ভিন্ন, বললেন সাজিশ আলম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাজিশ আলম বলেছেন, আনসারদের কথা এবং কাজের ধরনই প্রকাশ করছিল তাদের উদ্দেশ্য ভিন্ন। সোমবার 26 আগস্ট দুপুরে নিজের ফেসবুক পেজে এক পোস্টে এসব কথা বলেন সাজিশ। ফেসবুক পোস্টে তিনি বলেছেন, বিগত এক সপ্তাহ ধরে ঢাকার সরকারি প্রাইভেট অন্তত 20টির অধিক হাসপাতালে ঘুরে ঘুরে আমরা আমাদের আহত ভাইদের দেখেছি, ডাক্তার, রোগী, স্টাফদের সঙ্গে কথা বলেছি। এই দুর্নীতিগ্রস্ত স্বাস্থ্য ব্যবস্থার ভিতর এবং বাইরে নানা গল্প জেনেছি, সেগুলো আমরা স্বাস্থ্য উপদেষ্টাকে জানাতে চাই। তিনি আমাদের কথাগুলো শুনতে আমাদের ডাকেন। আবার আমাদের ত্রাণ নিয়ে দুর্যোগ এলাকায় যা ট্রাকগুলো কিংবা গাড়িগুলোতে ত্রাণ বিভিন্ন জায়গা থেকে ক্যাম্পাসে আসছিল, সেগুলো ক্যাম্পাসে পৌঁছতে পারছিল না। তাছাড়া বন্যা কবলিত এলাকায় নানা প্রত্যন্ত প্রান্ত থেকে কল মেসেজ আসছিল ত্রাণের জন্য। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা, কার্যক্রম, পরিস্থিতি স্বাভাবিক করার বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলতে যাই। এই দুই বিষয় নিয়ে কথা বলতে যাওয়ার সময় আমরা সচিবালয়ের আশেপাশে রাস্তাগুলোতে অবরুদ্ধ করে আনসারদের আন্দোলন দেখতে পাই। পরে এ বিষয়টি আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানাই। আমরা জানতে পারি আমাদের পূর্বেই আমাদের অন্য দুই উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এ বিষয়ে কথা বলে যৌক্তিক সমাধানের আহ্বান জানান। কিন্তু তারা তারপরেও তাদের দাবিদা নিয়ে সচিবালয় ঘেরাও করে দেশকে একটি অরাজকতা অবস্থায় ফেলে দিতে চায়। এ থেকেই বোঝা গিয়েছে তারা বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর। হাসনাত আব্দুল্লাহ সর্বশেষ অবস্থা জানালেন ঢামেকের পরিচালক। রাজধানীর সচিবালয়ে আনসার ছাত্র সংঘর্ষে আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে কেবিনে দেয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সোমবার দুপুরে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, রোববার রাতে সচিবালয়ে আনসার ছাত্র সংঘর্ষের ঘটনায় আমাদের এখানে অন্তত 60 জন চিকিৎসা নিয়েছে, তাদের মধ্যে 5 জনকে আমরা ভর্তি করেছিলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে জরুরি বিভাগে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার থেকে এখন কেবিনে দেওয়া হয়েছে। বর্তমানে তার অবস্থা আগের থেকে ভালো, তিনি সুস্থ হয়ে উঠবেন, একটু সময় লাগবে।